আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের 13তম অ্যাসাইনমেন্ট হিসেবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে আজকে আমরা তার সমাধান করব। তো প্রথমেই আমরা চলো প্রশ্নপত্রটি দেখে নেই। তোমাদের অ্যাসাইনমেন্টের মানে যে বিষয়টি সেটা দেওয়া হয়েছে তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে, এবং প্রশ্ন আছে হচ্ছে যে দেখো অ্যাসাইনমেন্টের যে কাজটি সেটা হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন আমাদের একটি অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। জনপ্রতিনিধিগণ জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। বর্তমানে কোভিড কালে জনপ্রতিনিধিগণ পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন লিখতে হবে। অর্থাৎ আমাদের বর্তমানে যে কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিগণ পরিস্থিতি মোকাবেলায় যে কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে সেই কার্যক্রমগুলো আসলে কোন ধরনের কার্যাবলীর মধ্যে পড়ে সেই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। এবং এই প্রতিবেদনের নির্দেশনা দেওয়া আছে যে এখানে হচ্ছে যে রাষ্ট্রের ধারণা লিখতে হবে, আর নাগরিকের যে ধারণা সেই বিষয়টি উল্লেখ করতে হবে, এবং রাষ্ট্রের কার্যাবলীর ব্যাখ্যা করতে হবে। জনপ্রতিনিধি গৃহীত কর্মসূচির যে বর্ণনাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে যে রাষ্ট্রের প্রতিবেদনটা লিখবো। তো প্রতিবেদন লেখার যে নিয়মটা আছে সেইটা ফলো করব। তো চলো উত্তরপত্রটি দেখে নেওয়া যাক। উত্তরপত্রে প্রথমে প্রতিবেদনটি লেখার আগে আমাদের একটু ভূমিকা লিখে নিতে হবে। তো প্রথমে আমরা মানে সেই বিষয়গুলো একটু উল্লেখ করব। সেটা হচ্ছে যে নাগরিক হিসেবে প্রত্যেকেরই নিজ দেশের প্রতি বেশ কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করাটাও একজন নাগরিকের রাজনৈতিক দায়িত্ব। জনগণের কল্যাণের জন্য জনপ্রতিনিধিগণ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। বর্তমানে কোভিড পরিস্থিতি মোকাবেলা করার জন্য জনপ্রতিনিধিগণ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা রাষ্ট্রীয় আইন কার্যাবলীর আওতাভুক্ত। অর্থাৎ তারা যে কার্যক্রমগুলো নিয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্রের মধ্যে যে আইনের কার্যাবলী, রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেই কার্যাবলীর আওতাভুক্ত। প্রশ্নে উল্লেখিত নির্দেশনা অনুসরণের মাধ্যমে উক্ত কার্যাবলীর ব্যাখ্যা করে একটি প্রতিবেদন আকারে প্রকাশ করা হলো। তো এখন আমরা হচ্ছে যে প্রতিবেদনটি আছে সেটা লিখব। তো প্রতিবেদন লেখার যে রুলস আছে বিভিন্নভাবেই লেখা যায়, তার মধ্যে আমরা এই রুলসটি ফলো করে লিখব। তো দেখো প্রথমে আমরা প্রতিবেদনটি লেখার জন্য তারিখ লিখব। তো তারিখ হচ্ছে আমরা যেহেতু এটা 23 তারিখে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে 25 তারিখের দিয়ে দিতে পারি, 25/2/2022। আর বরাবর প্রধান শিক্ষক, এখানে আমি একটি স্কুলের নাম ব্যবহার করেছি, তোমরা তোমাদের যে স্কুলের নামটি আছে সেটা দিবে এবং সেই অ্যাড্রেসটা দিবে, যেমন এখানে হচ্ছে উল্লাপাড়া সিরাজগঞ্জ। তো একইভাবে এখানে প্রতিবেদনের যে বিষয়টি আছে সেটা লিখে নিতে হবে। সেটা হলো কি যে এই জনপ্রতিনিধিগণদের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন। আর এখানে হচ্ছে তোমরা একটা কাজ করবে, ইনভার্টেড কমা দিয়ে উভয় সাইডটা আটকে দিবে। তো আমার এখানে এটা মিস্টেক হয়ে গেছে, ইনভার্টেড কমা দিবে। তো এর পরবর্তীতে আমরা যে প্রতিবেদনের পরবর্তী যে ধাপটা সেটা লিখবো যে জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং, এখানে তোমার স্কুলের যে নাম আছে সেই প্রত্যেকটি মানে শব্দ যে আছে তার প্রথম যে অক্ষরটা আছে সেটা ব্যবহার করবে। তো আমি যেখানে যেহেতু রাজমানী উচ্চ বিদ্যালয় ব্যবহার করেছিলাম, তো রাজমানের রা আর উচ্চ বিদ্যালয়ের উচ্চয়ের উ এবং বিদ্যালয়ের বি এই শব্দটা ব্যবহার করেছি, এবং সাথে এখানে একটা সংখ্যা বসিয়ে দিবে আর তারিখ বসায় দিবে যে হলো তোমার যে তারিখে এই অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে সেই তারিখটা, যে 23 ফেব্রুয়ারি 2022 অনুসারে জনপ্রতিনিধিগণদের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন নিম্নে পেশ করছি। এটা হলো তোমার প্রথম অংশটা, এবং পরবর্তীতে তোমরা হচ্ছে এই যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদনের যে হেডিংটা সেটা শিরোনামটা লিখে নিবে। তো শিরোনামটা লেখার সময় তোমরা ইনভার্টেড কমা দিয়ে লিখবে। তো জনপ্রতিনিধিগণদের গৃহীত কর্মসূচি রাষ্ট্রের যে ধরনের কার্যাবলীর আওতায় পড়ে তা ব্যাখ্যা করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন, এটা। তো এখানে হচ্ছে প্রথম অংশে দেখো, প্রশ্নের প্রথম অংশে তোমাদের ছিল হচ্ছে যে রাষ্ট্রের যে ধারণাটা সেটা দিতে হবে। তো তোমরা প্রথমে রাষ্ট্রের যে ধারণা সেটা ব্যাখ্যা করবে। তো রাষ্ট্রের ধারণা আছে কি যে মানুষ সামাজিক জীব, প্রত্যেক মানুষই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আসলে রাষ্ট্র ধারণাটির উৎপত্তি হঠাৎ করে হয়নি, অতীতকালে মানুষ বিভিন্ন দলভুক্ত হয়ে বসবাস করত। পরবর্তীতে সময়ের প্রয়োজনে তারা গড়ে তোলে পরিবার, এরপর সমাজ এবং সর্বশেষে রাষ্ট্র। রাষ্ট্রে বসবাসকারী মানুষকে বলা হয় ওই রাষ্ট্রের নাগরিক।
তো আর প্রতিটি নাগরিককে রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রের যেমন অনেক দায়িত্ব আছে নাগরিকের প্রতি, জনগণের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখা রাষ্ট্রের দায়িত্ব, আবার তেমনি বিভিন্ন সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকের রয়েছে বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে, এর পরবর্তীতে এই যে রাষ্ট্রের যে বিভিন্ন সংজ্ঞাগুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে, এবং সেগুলো কি, যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছেন। ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক মানে মূল ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপরে বলবৎ হয়। আর তোমরা যখন হচ্ছে এই সংজ্ঞাগুলো লিখবে, দেখবে আমি যে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়েছি, এভাবে তোমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিবে, তাহলে এটা সঠিক নিয়মে লেখা হবে। এর পরবর্তীতে আমরা রাষ্ট্রের আরো একটি সংজ্ঞা দিব, সেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় বলেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র। এটা হচ্ছে মানে যে এরিস্টটল যে ছিলেন উনি হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞায় বলেছেন। এর পরবর্তীতে আমরা হচ্ছে আরো একজন বিজ্ঞানীর সংজ্ঞা দিব, এবং কারণ হচ্ছে রাষ্ট্রের যে সংজ্ঞাটা সবচেয়ে মানে সঠিকভাবে দিয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক গার্নার। তো সেটা আমরা দিব যে রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সংজ্ঞা পূর্ণাঙ্গভাবে তুলে ধরেছেন অধ্যাপক গার্নার। তিনি বলেন রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। এটা হচ্ছে আমরা তিনজন যে বিজ্ঞানী রাষ্ট্রের যে সংজ্ঞা দিয়েছে সেটা দিলাম। এরপরে আমরা আমাদের যে সার্বিক যে মতবাদটা সেটা দিব, অর্থাৎ অতএব উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমাজ যাদের সুগঠিত সরকার এবং সার্বভৌমত্ব রয়েছে তাই রাষ্ট্র। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু বারবারই একটা কথা বলছি যে তোমরা যখনই এভাবে সংজ্ঞা দিবে বা কোনো বিজ্ঞানীর যে সংজ্ঞা সেটা দিবে, তখন অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে একদম সুন্দরভাবে লিখে দিবে। তো এরপরে তাহলে তোমাদের যে ইয়াটা আছে ঠিকঠাকভাবে লেখা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে সংজ্ঞাগুলো দেওয়ার পরে আমরা যেহেতু রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতেছি, সেক্ষেত্রে রাষ্ট্রের যে মূল 4টা উপাদান সেটা আমরা লিখবো, যে রাষ্ট্রের মূল উপাদান হলো 4টি, যথা 1 নির্দিষ্ট ভূখণ্ড, 2 নির্দিষ্ট জনসমষ্টি, 3 সরকার এবং সার্বভৌমত্ব। অর্থাৎ একটি রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে এই যে 4টি উপাদান সেটা আবশ্যক। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে যে নাগরিকের ধারণা ব্যাখ্যা। কারণ হচ্ছে কি, দেখো প্রশ্নটা আরেকবার খেয়াল করো যে প্রথমে ছিল রাষ্ট্রের ধারণা, এরপর আছে নাগরিকের ধারণা। তো আমাদের রাষ্ট্রের ধারণা লেখা হয়ে গেছে, এবার আমরা লিখবো হচ্ছে নাগরিকের ধারণা। তো ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন বা নাগরিক শব্দের উৎপত্তি। পরিণতি পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে নাগরিকত্ব এবং রাষ্ট্র। সাধারণত নগরে বসবাসকারী অধিবাসীদেরই বলা হয় নাগরিক। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল নাগরিকের সংজ্ঞায় বলেছেন সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো এটা হচ্ছে আমাদের যে মানে নাগরিকের যে ধারণা সেটার প্রথম অংশ। পরবর্তীতে তোমরা হচ্ছে আরেকটু ব্যাখ্যা দিবে, সেটা হলো যে বর্তমানকালে নগর রাষ্ট্রের ধারণার স্থলে রাষ্ট্রের ধারণার উৎপত্তি ঘটেছে। অতীতে নগর রাষ্ট্রের আকার ছোট ছিল বিধায় নাগরিকগণ সরাসরি রাষ্ট্রের কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারত। অর্থাৎ কি, যে অতীতকালে যে নগর রাষ্ট্রের যে ধারণাগুলো ছিল সেখানে তোমার জনসংখ্যা ছিল কম, যার কারণে তারা সরাসরি রাষ্ট্রের কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারত। কিন্তু বর্তমানে হচ্ছে রাষ্ট্রের আকার অনেক বড়, যার কারণে তা সম্ভব হয় না। তাই বর্তমানে নাগরিকগণ হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য যে প্রকাশ করে সেটাকেই ধরা হয় নাগরিকত্বের প্রধান গুণ। তো এরপরে তোমরা হচ্ছে যে বাকি একটু আছে সেটুকু লিখে নিবে, যে অতএব উপরোক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। তো এই ছিল হচ্ছে নাগরিকত্বের ধারণা। এরপরে দেখো আমাদের যে প্রশ্নপত্রের 3 নম্বর পয়েন্টটি আছে, যে রাষ্ট্রের কার্যাবলীর ব্যাখ্যা ও জনপ্রতিনিধিদের গৃহীত কর্মসূচির ধরনের যে বর্ণনাটা সেটা দিতে হবে। তো আমরা হচ্ছে রাষ্ট্রের যে কার্যাবলীর ব্যাখ্যাটা আছে সেটা লিখবো। দেখো যে মানুষ নিজেদের প্রয়োজনে গড়ে তুলেছে রাষ্ট্র নামক সংগঠনটি। রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে নাগরিকগণ জীবনযাপনকে সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধনই আসলে রাষ্ট্রের কাজ। রাষ্ট্র প্রধানত 2 ধরনের ভূমিকা পালন করে থাকে, একটা নিয়ন্ত্রণমূলক আর একটা হচ্ছে কল্যাণমূলক। তো রাষ্ট্রের এই 2 ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, এক অপরিহার্য বা মুখ্য কার্যাবলী এবং গৌণ কার্যাবলী বা ঐচ্ছিক কার্যাবলী। তো অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর মধ্যে যেই কার্যাবলীগুলো আছে সেগুলোর মধ্যে আছে কি, দেখো যে আর.এম. ম্যাকাইভারের মতে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব।
এরপর আছে যে জীবন ও সম্পত্তির যে নিরাপত্তা সেটা প্রদান, এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। পুলিশ ও অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তোলা এটিও রাষ্ট্রের মুখ্য কাজের মধ্যে পড়ে, এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা, অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তি সম্পাদন, আঞ্চলিক কোর্ট গঠন, পররাষ্ট্রনীতি গ্রহণ প্রভৃতি। এরপরে আছে যে আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। কর নির্ধারণ ও আদায় এবং সুষ্ঠুভাবে তা বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী। এবং মুদ্রার প্রচলন, মুদ্রাস্ফীতি রোধ সহ আরো অনেক মৌলিক কাজ করে থাকে একটি রাষ্ট্র। এগুলো হচ্ছে তার মানে প্রধান যে কাজগুলো সেগুলো। এরপরে আমাদের যে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী আমাদের রাষ্ট্রে হয়ে থাকে সেইগুলো উল্লেখ করতে হবে। সেটা হলো কি, যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শিক্ষিত নাগরিক গড়ে তোলা, জনসাধারণের সুস্বাস্থ্যের মানে যে ব্যবস্থা করা, জনগণের খাদ্য চাহিদার পরিপূর্ণতা প্রদান করা, আমদানি রপ্তানির কাজগুলো করা, দেশের অবকাঠামোগত উন্নয়ন করা, সংস্কৃতি রক্ষা করা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা প্রদান প্রভৃতি ঐচ্ছিক কাজ করে থাকে একটি রাষ্ট্র। তো সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করতে হবে সেটি হলো যে কোভিড মোকাবেলায় জনপ্রতিনিধিগণ গৃহীত কর্মসূচি যেগুলো আছে সেই কার্যগুলো সেগুলো আসলে কোন কার্যাবলীর আওতায় পড়ে তার ব্যাখ্যা। তো এটি একটি আসলে জনহিতকর কাজের আওতাভুক্ত কাজ। কোভিড মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনপ্রতিনিধিগণ অসহায় ও দুস্থ মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এছাড়াও প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে এমএএসভি এবং বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে কোভিড মোকাবেলার জন্য টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বাস্থ্য সচেতন ও মাস্ক পরার ব্যবস্থা করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের উচিত নিজেদের সুরক্ষার কথা ভেবে এবং রাষ্ট্রের কথা ভেবে প্রণীত বিধি নিষেধ মেনে চলা, তাহলেই এই কোভিড পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, এবং সর্বশেষ যে বিষয়টি তোমরা উল্লেখ করবে সেটি হচ্ছে যে প্রতিবেদকের নাম এবং ঠিকানা। তো এখানে তোমাদের যে নাম আছে সেটা দিবা, এবং হচ্ছে আমি একটা নাম ব্যবহার করেছি, আর তোমাদের 10ম শ্রেণী সেটা দিবে, এবং রোল নাম্বার দিবে, এবং তোমাদের স্কুলের যে নাম দিবে, ঠিকানা দিবে, পাশাপাশি তোমার প্রতিবেদনটা তৈরি করেছো কত তারিখে, আর প্রতিবেদন তৈরির সময়টা কোন সময়ে, এটা একটা সময় দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক নজরে আবার প্রশ্নটা দেখে নিই। সেটা হলো কি, যে প্রথম অবস্থায় তোমরা পুরো ভূমিকা দেখো, তোমরা হচ্ছে যে ভূমিকা লিখলে, তারপরে হচ্ছে প্রতিবেদনের যে টপিকটা সেটা লিখলে, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে, এরপরে হচ্ছে তোমার নাগরিকের যে দাঁড়াও রাষ্ট্রের ধারণা, এরপরে নাগরিকের ধারণা ব্যাখ্যা, রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা, এবং সর্বশেষ হচ্ছে যে তোমার এই যে জনপ্রতিনিধিদের যে বিষয়টি সেই বিষয়টি উল্লেখ করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 13তম সপ্তাহের যে এসএসসি 2022-এর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্নপত্রটি। তো প্রত্যেকটা বিষয়ের অ্যাসাইনমেন্ট সঠিক এবং নির্ভুলভাবে পেতে এবং সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের আর লাইক দিতে ভুলবে না যদি ভালো লেগে থাকে ভিডিওটি, কারণ তোমাদের লাইক আমাকে মানে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে আরও গোছায় লিখে দিতে উৎসাহ যোগায়। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।